হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইতিহাস পাঠকেন্দ্র। আজকে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স নিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি তোমাদের কাছে স্টাডি মেটেরিয়ালটা থেকে থাকে তাহলে তোমরা এখন ভিডিওটা দেখার সময় খুলে নিতে পারো, ওটা হাতের কাছে রাখো। আমি যেভাবে বলবো তোমরা একটু সেইভাবে পেজগুলো ফলো করো, তাহলে এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মার্কিং করে নিতে পারবে। তাহলে পড়তেও সুবিধা হবে আর এক্সামে অ্যান্সার লিখতেও সুবিধা হবে। দেখো, মডিউল 1 সেটা রয়েছে আমাদের রেনেসাঁস অ্যান্ড রিফরমেশন নিয়ে। রেনেসাঁস কি, রিফরমেশন কি? রেনেসাঁস কি কম বেশি আমরা সকলেই এর বাংলা প্রতিশব্দটা জানি। রেনেসাঁস হচ্ছে নবজাগরণ, অর্থাৎ নতুন করে কোনো কিছুর জন্ম হওয়া বা জাগরণ হওয়া। সেটা মানুষের শুধু যে কালচারাল দিক তা নয়, তার মেন্টাল দিক, তার ইন্টেলেকচুয়াল দিক, তার পাশাপাশি সোশ্যাল দিকটা, এইগুলোর একটা পুনর্জাগরণ হওয়া, অর্থাৎ মানুষের মধ্যে একটা পরিবর্তন আসা, যেখানে মানুষের চিন্তাধারা, কালচার, তার বুদ্ধি, এগুলোর বিকাশ ঘটবে। তারা নতুনভাবে ভাবতে শিখবে, নতুনভাবে জানতে শিখবে, নতুনভাবে জাগরিত হবে। তোমরা যারা মডিউল 1-এর ইউনিট 1টা খুলেছো, দেখো ইউনিট 1-এ আমরা কি কি পড়বো বা ইউনিট 1-এ আমরা কি কি জানবো। এই ইউনিট 1-এ আমরা একটা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন পাবো, সেটা হচ্ছে রেনেসাঁস সম্পর্কে। রেনেসাঁস জিনিসটা কি সেটা সম্পর্কে, সেটা তো আমি ছোটো করে তোমাদের এখনই বললাম। তো এটাই আছে যে রেনেসাঁস এলো কীভাবে, এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এখানে রয়েছে। তারপর রেনেসাঁস পেরিয়ে আমরা জানতে পারবো রিফরমেশন কিভাবে হলো। রিফরমেশন মানে নতুন করে ফরমেশন হওয়া, নতুন করে গঠন হওয়া, সমাজ সংস্কৃতি এগুলো কিভাবে নতুন করে রেনেসাঁসের পর কিভাবে গঠিত হলো, নতুন করে রিফর্ম করলো, সেটা সম্পর্কে জানতে পারবো। তো রেনেসাঁস এবং রিফরমেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর ফাইনাল এক্সামিনেশন। তারপরে আছে এই দুটো মুভমেন্ট, রেনেসাঁস এবং রিফরমেশন, এই দুটোকে বলা হয় মুভমেন্ট। এই মুভমেন্টের সাইলেন্ট ফিচার্স কী কী আছে, এর ইম্প্যাক্টটা কী অন আওয়ার কালচারাল অর সোশ্যাল লাইফ, স্পেশালি ইন ইংল্যান্ড। ওকে, ইংল্যান্ডে এর প্রভাবটা কী পড়েছিল, কীভাবে পড়েছিল, সেইটা আমাদের জানতে হবে। তো এখানে রয়েছে সাইলেন্ট ফিচার্স অফ দিস মুভমেন্ট। এই মুভমেন্ট দুটোর সাইলেন্ট ফিচার্স কী কী ছিল আমরা জানবো। তারপরে রয়েছে ইম্প্যাক্ট অফ দ্য মুভমেন্টস অন দ্য কালচার অফ ইংল্যান্ড। এই রেনেসাঁস এবং রিফরমেশন ইংল্যান্ডের যে কালচার, ঐতিহ্য, সংস্কৃতি, তার ওপর কী প্রভাব বিস্তার করেছিল, সেটাকে কিভাবে পরিবর্তন করেছিল, ইংল্যান্ড কিভাবে রিফর্ম হয়েছিল, এইটা আমাদের পড়তে হবে। তারপর এর পরের রয়েছে ইম্প্যাক্ট অফ দ্য মুভমেন্ট অন সোসাইটি অফ ইংল্যান্ড। এর আগেরটাই জানলাম আমরা কালচারের ওপর কীভাবে প্রভাব ফেলেছিল, আর এর পরে রয়েছে সোসাইটির ওপর, সমাজের ওপর। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে রেনেসাঁ এবং রিফরমেশন শুধুমাত্র যে মানুষের কোনো একটা বিশেষ দিকের পরিবর্তন নয়, মানুষের ওভারঅল একটা পরিবর্তন, কালচারাল হোক, ইন্টেলেকচুয়াল হোক, সোশ্যাল হোক, এই পরিবর্তন। তো সোসাইটির, ইংল্যান্ডের সোসাইটির ওপর এই মুভমেন্ট দুটো কীভাবে প্রভাব বিস্তার করেছিল সেটা আমাদের জানতে হবে। কালচারের ওপর প্রভাব আর সোসাইটির ওপর প্রভাব, এই দুটো কম্বিনেশন করে 20 মার্কসে দিতে পারে। এই দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আবার পার্টিকুলারলি 10 মার্কসেও দিতে পারে, একটা একটা করে দিল, 10 করে দিতে পারে। তো 10 মার্কসের জন্যও ইম্পর্ট্যান্ট, 20 মার্কসের জন্যও ইম্পর্ট্যান্ট, তবে 20 মার্কসেই আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা এই দুটো ইম্প্যাক্ট কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে। তারপরে চলে যাব, তারপরে কি না, এই মুভমেন্টের ফলে আমাদের লিটারেচারে কি কি জেনারেসের আবির্ভাব হয়েছিল, কোন কোন লিটারেরি ওয়ার্কগুলো নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছিল, সাহিত্যের ওপর কী প্রভাব ফেলেছিল, কোন কোন ধরনের আমাদের লিটারেরি স্ট্রিমের সূচনা হয়েছিল, সেইগুলো আমরা এখানে জানতে পারবো। তো এই কোয়েশ্চেনটাও তো ইম্পর্টেন্ট, এটাও পড়ে রাখতে হবে। এই চ্যাপ্টারটা এমনই একটা চ্যাপ্টার না, এখানে
প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো লিটারেচার সাবজেক্টটাই এরকম, কোনো কিছু বাদ দেওয়া যায় না, পুরোটাই ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। একটা বেসিক নলেজ থাকলে, বেসিক একটা কনসেপ্ট থাকলে সেখান থেকে কিন্তু অ্যান্সার লেখাটা ইজি হয়ে যায়। তোমাকে এত মুখস্থ করে লিখতে হবে না, কিন্তু বেসিক জিনিসটা জানো এবং সেখান থেকে লেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু বিষয়টা সহজ হয়ে যাবে। তো এই সময় যে যে লিটারারি জেনার্সগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো যেমন ট্র্যাজিক ড্রামা, সনেট, মেটাফিজিক্যাল পোয়েমস। তারপরে এই সময় বিশেষ করে যেটা হয়েছিল সেটা হচ্ছে বাইবেলের ট্রান্সলেশন। বাইবেল ট্রান্সলেশনটাও তো ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপরে এলিজি, এপিক, সনেট এগুলোও কিন্তু এই সময়তে ইন্ট্রোডিউসড হয়েছিল। তো ইউনিট 1-এ আমরা তাহলে জানবো যে রেনেসাঁ কী, রেনেসাঁ রিফর্মেশন কী, রেনেসাঁ এবং রিফর্মেশন এই মুভমেন্টগুলোর সাইলেন্ট ফিচার্স কী, এই মুভমেন্টগুলো ইংল্যান্ডের কালচারের ওপর কী প্রভাব ফেলেছিল, সোসাইটির ওপর কী প্রভাব ফেলেছিল, আর কোন কোন লিটারারি জেনার্সের আবির্ভাব হয়েছিল এই সময়। দেখো, এই যে এতক্ষণ রেনেসাঁ এবং রিফর্মেশনের কথা বলছি, এর টাইম স্প্যানটা ছিল কিন্তু 1450 to 1600 এই সময়ের পর্যন্ত এর স্প্যান্ডিংটা ছিল। তো এরপর দেখো ইউনিট 2-এ আমরা কি জানতে পারবো না, এর ওই একই ইউনিট 1-এর সঙ্গে ইউনিট 2টার একটু মিল রয়েছে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ রেনেসাঁ অ্যান্ড রিফর্মেশন। এদের ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, মানে কিভাবে এলো, কিভাবে শুরু হলো, কি কি প্রভাব ফেলেছিল, এগুলোই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড তো আমরা ইউনিট 1-এ পড়ে নেব। তারপর এই ইউনিটের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি অ্যান্ড প্রোজ। এই রেনেসাঁ এবং রিফর্মেশন হওয়ার ফলে আমরা লাস্ট চ্যাপ্টারে পড়লাম যে বিভিন্ন লিটারারি জেনার্সের ক্রিয়েশন হয়েছিল, আমাদের ইন্ট্রোডিউসড করানো হয়েছিল অনেক রকমের ধারার সাথে। লিটারেচারের অনেক রকম ধারার সাথে, অনেক ঘরানার সাথে আমাদের পরিচয় ঘটানো হয়েছিল, যেমন ট্র্যাজিক ড্রামা, এপিক, প্রোজ, পোয়েট্রি, বিভিন্ন রকমের ধারার আবির্ভাব হয়েছিল। তো তার ডেভেলপমেন্টটা এই টাইম স্প্যানটার মধ্যে কিভাবে হলো, কোন কোন রাইটার তাদের লেখার মাধ্যমে এইদের ডেভেলপ ঘটালেন, সেইগুলো আমাদের জানতে হবে। এই ইউনিটটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই 3টে ইউনিট নিয়ে তো একটা মডিউল, তো এই পুরো মডিউলটাই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি বলতে পারবো না এইটা ছেড়ে এইটা পড়ো বা এইটা পড়ো না, একদম এইভাবে বলা যাবে না, কারণ এত বেশি ইম্পর্ট্যান্ট এগুলো, কখন কোনটা দিয়ে দেবে সেটা কিন্তু সাজেশন করা খুব মুশকিল। তবে হ্যাঁ, এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে এখান থেকে কিন্তু একটা 20 মার্কসের তো নিশ্চিত কমন আসবে। আচ্ছা, তো ডেভেলপমেন্ট অফ পোয়েট্রিতে দেখো স্পেন্সার টু মার্লো, স্পেন্সারের সময় থেকে একদম মার্লোর সময় পর্যন্ত যে যে লেখকরা এসেছিলেন এবং তাদের যে ক্রিয়েশন, তাদের যে পোয়েট্রি, সেগুলো কিভাবে মানুষের মনে প্রভাব বিস্তার করেছিল, সামাজিক দিক, তাদের কালচারাল দিক, এইগুলো কিন্তু সব তুলে ধরতে হবে। সেই সময় এডমন্ড স্পেন্সার খুব একজন প্রমিনেন্ট রাইটার ছিলেন, পোয়েট ছিলেন সেই সময়কার। তো তার বিভিন্ন লেখা যেমন অ্যামোরেটি পোয়েম, ফেয়ারি কুইন, এইগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। তারপরে স্যার ফিলিপ সিডনি আছেন এই সময়কার, তার অ্যারিস্টোফেল অ্যান্ড স্টেলা, এটা খুব একটা ভাইটাল একটা পোয়েম। আর তারপরে টটেলস মিসলেনি, এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা 6 মার্কসের অথবা 10 মার্কসে কিন্তু দিতে পারে, প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা এসেছিলো। টটেলস মিসলেনি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু পড়ে রাখবে। তারপর উইলিয়াম শেক্সপিয়ার তো বলতেই হবে না, লিটারেচারের কত বড় একজন প্রমিনেন্ট ক্যারেক্টার, তো শেক্সপিয়ার সম্পর্কেও একটু পড়ে রাখবে। এনারা হচ্ছেন এই উইলিয়াম শেক্সপিয়ার, স্যামুয়েল ড্যানিয়েল, ফিলিপ সিডনি, তারপরে স্যার টমাস ইয়েট, এই যে এগুলো এনারা রয়েছেন, এই যে পোয়েটগুলো রয়েছেন, এগুলো কিন্তু এই পোয়েটরা কিন্তু আফটার রেনেসাঁ অ্যান্ড রিফর্মেশন যে পোয়েট্রি, স্ট্রিম অফ পোয়েট্রি, সেটার কিন্তু ডেভেলপ ঘটিয়েছিলেন। ডেভেলপমেন্টের জন্য এরাই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই তাদের সম্পর্কে এবং তাদের ক্রিয়েশন সম্পর্কে আমাদের পড়তে হবে। আচ্ছা, তারপর পোয়েট্রির ডেভেলপমেন্টের সময় মেটাফিজিক্যাল পোয়েট্রির আবির্ভাব হয়েছিল।
ক্যাভলিয়ার ট্র্যাডিশনের আবির্ভাব হয়েছিল। তো মেটাফিজিক্যাল পোয়েট কারা, মেটাফিজিক্যাল পোয়েট্রি কী, এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পড়তে হবে। ক্যাভলিয়ার পোয়েট কারা ছিল, তাদের লেখা কিছু কবিতার নাম, এইগুলো কিন্তু পোয়েট্রির নাম, এগুলো কিন্তু পড়তে হবে। তারপরে ডেভেলপমেন্ট অফ পোয়েট্রিতে একটা ভাইটাল ক্যারেক্টার হচ্ছে জন মিল্টন, তার এপিক আমরা মোটামুটি সবাই জানি। জন মিল্টনের যে এপিক প্যারাডাইস লস্ট একদম ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, তাই না? তো এইটা তো আমাদের জানতে হবে। তারপর আছে ডেভেলপমেন্ট অফ প্রোজ। তাহলে পোয়েট্রিতে আমরা জানলাম স্পেন্সার, তারপরে উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে রয়েছেন আমাদের ফিলিপ সিডনি, স্যামুয়েল ড্যানিয়েল, এনারা রয়েছে। তো প্রোজ সেকশনে কারা কারা রয়েছে, প্রোজের ডেভেলপমেন্টটাও তো পড়তে হবে। কী কী প্রোজের মধ্যে কে কে রয়েছেন আমাদের, উইলিয়াম টিন্ডেল, টিন্ডেলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু ছোট প্রশ্নের জন্য দেখে রাখবে। তারপর এই সময় কি কি প্রোজ মানেই তো একটা লিটারেচারের একটা জেনার্স, তো এখানে পড়তে হবে তোমাদের সেইভাবেই পড়তে হবে যাতে অন্তত কমন না এলেও যেন তোমরা মানে মুখস্থ না করে জিনিসটাকে বুঝে একটু সার সংক্ষেপ করে পড়ে রাখবে, যাতে এলে তোমরা কিন্তু সেটা থেকে নিজেরাই লিখতে পারো। মুখস্থ করে মনে রাখা তো এত সম্ভব নয়, কিন্তু তবু পড়ে আমাদের জিনিসটা বুঝে রাখতে হবে। তো এই সময় ট্রাভেল লিটারেচারের আবির্ভাব হয়েছিল। ট্রাভেল লিটারেচার কিন্তু ছোট প্রশ্নের জন্য দেখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। উইলিয়াম টিন্ডেল বললাম আর ট্রাভেল লিটারেচার বললাম। এই সময় বাইবেলের ট্রান্সলেশন হয়েছিল। বাইবেলের ট্রান্সলেশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে করেছিল, কিভাবে হয়েছিল, এগুলো কিন্তু একটু পড়ে রাখতে হবে। তারপর ফ্রান্সিস বেকন, বেকন তো আমাদের সিলেবাসেও রয়েছে, অফ স্টাডিজ অফ ডিসকোর্স, তার বিখ্যাত প্রোজ, তো এইগুলো আমাদেরকে জানতে হবে। তারপর প্যাম্পলেটস কী জিনিস, প্যাম্পলেটস কীভাবে এলো, সংক্ষেপে সব কিছুই পড়ে রাখতে হবে। আমি কোনোটাই বাদ দেওয়ার কথা বলতে পারবো না, কারণ একদম বাছাই করা ছাঁকা জিনিস এখানে রয়েছে, যেগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের জেনে রাখা তো খুবই দরকার। দেখো তাহলে আমরা প্রিভিয়াস দুটো ইউনিটে কি জানলাম না, রেনেসাঁ কী, রিফর্মেশন কী, তাদের প্রভাব, তারা কিভাবে প্রোজের ওপর ডেভেলপমেন্ট ঘটিয়েছিল, পোয়েট্রির ওপর ডেভেলপমেন্ট ঘটিয়েছিল। এইবার জানবো ডেভেলপমেন্ট অফ ড্রামা, প্রোজ, পোয়েট্রি অ্যান্ড ড্রামা, ডেভেলপমেন্ট অফ প্রোজ, পোয়েট্রি অ্যান্ড ড্রামা ডিউরিং রেনেসাঁ অ্যান্ড রিফর্মেশন। এই তিনটে কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই পুরো রেনেসাঁ এবং রিফর্মেশনের চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে। তাহলে দেখো ড্রামা সেকশানে কি কি রয়েছে। এখানে আমাদের জানতে হবে যে এই যে দুটো মুভমেন্ট রয়েছে তারা ড্রামার ওপর কীভাবে ইনফ্লুয়েন্স ঘটিয়েছিল। তারপরে ড্রামার কীভাবে ট্রান্সলেশন, সব ট্রানজিশন, ড্রামার ট্রানজিশন জানতে হবে, স্টেজগুলো জানতে হবে। আর এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনফ্লুয়েন্স অফ রেনেসাঁ রিফর্মেশন, তো ইম্পর্ট্যান্টই, তার পাশাপাশি ইউনিভার্সিটি উইটস আর শেক্সপিয়ার, এই দুটো পড়তে হবে। ইউনিভার্সিটি উইটস কিন্তু ছোট প্রশ্ন, মানে 10 or 6 or 5 এরকমই আসে। তো এক্স্যাক্ট আমার এখন আউট অফ ব্রেন হয়ে গেছে যে এই ইউনিটে বোধহয় 6 মার্কসেরই আসে, যাই হোক। তো তার জন্য কিন্তু ইউনিভার্সিটি উইটসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এটা একটু তোমরা দেখে রাখবে। ইউনিভার্সিটি উইট কিছুই না, এখানে 7 জন ড্রামাটিস্টের গ্রুপকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। তো তাদের কিছু লেখা আর তাদের সম্পর্কে এখানে একটু পড়ে রাখতে হবে। ক্রিস্টোফার মার্লো আছেন, টমাস কিড আছেন, 7 জন আছেন টোটাল, জর্জ প্লি আছেন। তারপর আমাদের পড়তে হবে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। শেক্সপিয়ারের সমসাময়িক যারা ছিলেন, কন্টেম্পোরারি যারা ছিলেন, তার আগে যারা ছিলেন, পরে যারা ছিলেন, তাদের সম্পর্কেও পড়তে হবে। জনসন আর জনসনের ড্রামার ওপর জনসনের প্রভাব, ইম্পর্টেন্স, এইটি কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন ফর 10 মার্কস। জনসন অ্যান্ড হিজ ড্রামা, এখানে বেন জনসনের কথা বলা হচ্ছে। জনসন কী কী ড্রামা লিখেছিলেন, সেগুলো কী নিয়ে লেখা, এইগুলো সংক্ষেপে পড়ে রাখবে তোমরা। আচ্ছা, এখানে টমাস হেইউডটা একটু পড়ে রাখবে।
ওয়েবস্টার পড়ে রাখবে। আর শেক্সপিয়ারের সাকসেসর অর্থাৎ পরবর্তী লেখক যারা ছিলেন, ড্রামাটিস্ট যারা ছিলেন, তাদের সম্পর্কে একটু সংক্ষেপে জেনে রাখবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এই ছিল আমাদের 3টি ইউনিটের বিষয়বস্তু, কোন ইউনিটে কি আছে, কোনটা তোমাদের পড়তে হবে না হবে, সব কিছুর সম্পর্কে একটা ছোট্ট বিস্তারিত ভিডিও। আশা করি তোমরা সকলেই মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেছো এখান থেকে কী পড়া উচিত বা কোনগুলোকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলোকে মোটামুটি অ্যাভয়েড করতে পারি। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো।